শুরুতেই জানিয়ে দেব, ইসরায়েলের হাইফা বন্দরে যৌথ অভিযান, এবার ধ্বংসের মুখে পড়বে ইসরায়েল। জানিয়ে দেব, আহত ফিলিস্তিনিদের গাড়ির সামনে বেঁধে রাখার ঘটনা তদন্ত করবে ইসরায়েল। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দামামা, পরিস্থিতি ভয়াবহ। সর্বশেষ জানিয়ে দেব, দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। ইসরায়েলের হাইফা বন্দরে যৌথ অভিযান পরিচালনা। ইয়েমেনের হুথিরা বলেছেন, তারা ইসরায়েলের উত্তরে হাইফা বন্দরের 4টি জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে। তাদের এই অভিযানে অংশ নেয় ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। আজ সকালে এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলি বন্দরটি ব্যবহার করায় টার্গেটে পরিণত হয় ট্যাঙ্ক ও কার্গো জাহাজ। তাদের দাবি, হামলার শিকার হয়েছে মার্কিন রণতরী ইউএসএস আইজেনহাওয়ার। আক্রান্ত হয়েছে লাইবেরিয়ার পতাকা ও পণ্যবাহী জাহাজও। এছাড়া আরও 2টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে ড্রোন হামলা। তিনি বলেন, জাহাজগুলো এমন কোম্পানি ছিল যারা অধিকৃত ফিলিস্তিনের বন্দরের প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, যদিও গত মাসের শুরুতে হুতিদের অনুরূপ দাবি অস্বীকার করে আসছিল ইসরায়েল। অভিযান সফল হয়েছে এমনটাও দাবি করেছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এর আশপাশের এলাকায় ইসরায়েলমুখী জাহাজে হামলা শুরু করেন হুতিরা। এদিকে আহত ফিলিস্তিনিদের গাড়ির সামনে বেঁধে রাখার ঘটনা তদন্ত করবে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী পশ্চিম তীরে জেনিন শহরের অভিযানের সময় আহত ফিলিস্তিনি ব্যক্তিকে তাদের গাড়ির সামনে বেঁধে নিয়ে যাওয়ার প্রোটোকল ঘটনা লঙ্ঘন করেছে। ঘটনাটি ভিডিওতে ধারণ করা এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই নিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আইডিএফ বিবৃতিতে বলেছে, অভিযানে গোলাগুলির সময় সন্দেহভাজন ওই ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার ভিডিওতে তাদের বাহিনী আচরণ আইডিএফের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ঘটনাটি তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে আহত ব্যক্তির পরিবার বলছে, তারা একটি অ্যাম্বুলেন্স খুঁজছিলেন। এমন সময় সেনাবাহিনীকে তাদের ধরে নিয়ে যায়, তাদের গাড়ির সামনে ইঞ্জিনের উপর বেঁধে রেখে নিয়ে যায়। আহত ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে হস্তান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আহত ব্যক্তিকে স্থানীয় ব্যক্তি হিসেবে শনাক্ত করে এবং তার নাম মুজাহেদ আজমি। বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, আজ সকালে ওয়াদি বুরকিন এলাকার সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাস বিরোধী অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। পাল্টা আইডিএফ সৈন্যরাও গুলি চালায়। বন্দুকযুদ্ধের সময় সন্দেহভাজনদের মধ্যে একজন আহত হয়েছেন এবং গ্রেফতারও হয়েছেন। অর্ডার ও স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি লঙ্ঘন করে সন্দেহভাজন ব্যক্তিকে একটি গাড়ির উপর বেঁধে রাখা হয়েছিল। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এই পর্যন্ত অন্তত 37,551 জন নিহত এবং 85,911 জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দামামা, ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তরাঞ্চলে এখন অনেকটাই নিয়মিত ক্ষেপণাস্ত্র ঠেকাচ্ছে। আবার দক্ষিণে লেবাননের বিমান হামলাও ঘটেছে প্রতিদিনই। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা গাজা যুদ্ধের পরিধি ব্যাপ্ত করে বড় পরিসরে যুদ্ধের আশঙ্কাকে আরও জোরালো করছে। বিশ্লেষকরা বলছেন, এতে দুই পক্ষেরই ক্ষতির ঝুঁকি রয়েছে। এরই মধ্যে হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসারুল্লাহ হুঁশিয়ারি করে বলেছেন, যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো স্থানই নিরাপদ বলে গণ্য হবে না। এমনকি সাইপ্রাস ও ভূমধ্য সাগরের অন্য প্রান্তে গিয়েও নিরাপত্তা মিলবে না। শনিবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, গত 7 অক্টোবরের পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা দেখাতে হিজবুল্লাহ ইসরায়েলের রকেট নিক্ষেপ করে আসছে। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জবাবে তাদের চালানো বিমান হামলায় দক্ষিণ লেবানন থেকেও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গত শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, লেবাননের সংগঠনটিতে মোকাবেলা নিয়ে খুব বিষয়ে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব। বড় যুদ্ধের সংখ্যায়
ভাষায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অধিকতর উস্কানি থেকে বিরত থাকতে ইসরায়েল সরকারের কর্মকর্তাদের রাজি করতে বিশেষ দূত পাঠিয়েছেন মাঠে। এরই মধ্যে দুই পক্ষ যুদ্ধবিরতি এবং পরিস্থিতি মোকাবেলায় নানা প্রস্তুতি নিচ্ছে। উত্তরাঞ্চলে ইসরায়েলে তাদের ভূগর্ভস্থ হাসপাতালকে আরও প্রস্তুত করেছে। আল জাজিরা জানিয়েছে, আক্রমণের শিকার হলে হিজবুল্লাহর আত্মরক্ষার সামর্থ্য বলেও দাবি জানিয়েছে ইরান। শুক্রবার এক বিবৃতিতে তেহরান বলেছে, সর্বাত্মক যুদ্ধ শেষ পর্যন্ত ক্ষতির মুখে পড়বে ইসরায়েলি। ওই অঞ্চলে ইসরায়েলের শাসকদের নতুন যুদ্ধ লেবাননের অবকাঠামোকে ধ্বংস করবে, তবে শেষ পর্যন্ত জায়নবাদী শাসক গোষ্ঠীর বেশি ক্ষতির মুখে পড়বে। হিজবুল্লাহর পাশে ইরান থাকলেও ইসরায়েলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে CNN জানায়, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাঁধালে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার পরামর্শক জ্যাক সুলিভান এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করে ইসরায়েলের প্রতিনিধি দল। সেখানেই ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। টাইমস অফ ইসরায়েল জানায়, বিদ্যুৎ বিভাগের ওই শীর্ষ কর্মকর্তা বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েল জনশূন্য হয়ে পড়বে। শিউল গোল্ডস্টাইন নামের ওই কর্মকর্তা বলেন, তাদের অবস্থা ভালো নেই। একটি প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুত নন তারা ফ্যান্টাসির মধ্যে আছেন। হিজবুল্লাহ ও ইসরায়েলের সীমান্তে সংঘাত ও সর্বাত্মক যুদ্ধ বাঁধানো নিয়ে উস্কানিমূলক বক্তব্য ও বাক্য বিনিময়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি চালিত একটি বিমানবাহী রণতরী শনিবার দক্ষিণ কোরিয়ার ত্রিমুখীয় মহড়ার জন্য পৌঁছেছে। এটি রাশিয়ার সাথে সম্পৃক্ত হবার কারণে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করতে তাদের সামরিক প্রশিক্ষণ প্রসার করার পদক্ষেপ একটি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে এক সপ্তাহের যুদ্ধের ক্ষেত্রে পারস্পরিক প্রতিরক্ষা সহায়তার প্রতিশ্রুতি দিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উত্তর কোরিয়ার এই চুক্তিটির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করার একদিন পরে বুসানে USS থিওডোর রুজভেল্টের রণতরীটির আগমন ঘটে। দক্ষিণ কোরিয়া বলে, চুক্তিটি তাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এবং তারা সতর্ক করে যে এই প্রতিক্রিয়া হিসেবে দেশটির রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের সহযোগিতার জন্য ইউক্রেনে অস্ত্র পাঠানোর কথা বিবেচনা করতে পারে। এটি এমন একটি পদক্ষেপ যা নিঃসন্দেহে মস্কোর সাথে তাদের সম্পর্ক নষ্ট করবে। জুনের শুরুতে সিঙ্গাপুরে তাদের প্রতিরক্ষা প্রধানদের মধ্যে বৈঠকের পর যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান ফ্রিডম এজ ঘোষণা করে। নতুন এই মাল্টি ডেমন অনুশীলনটির লক্ষ্য হল বিমান, সমুদ্র ও সাইবার স্পেস সহ দেশগুলোর কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্মিলিত প্রতিক্রিয়ায় আরও উন্নত করা। থিওডোর রুজভেল্ট রণতরীটি জুন মাসের মধ্যে শুরু হতে যাওয়া অনুশীলনে অংশগ্রহণ করবে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তাৎক্ষণিকভাবে প্রশিক্ষণের সুনির্দিষ্ট বিবরণ নিশ্চিত করেনি। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে বলে, থিওডোর রুজভেল্টের আগমন মিত্রদের কঠোর প্রতিরক্ষার অবস্থান এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির উত্তর দিতে দৃঢ় ইচ্ছা এবং প্রদর্শন করে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী USS কার্ল ভিনসন দক্ষিণ কোরিয়ার আসার 7 মাস পর এই রণতরীটি এসেছে।